স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। নির্বাচনকে সামনে রেখে বড় দুই জোটের বাইরে ইসলামী দলগুলোকে নিয়ে একটি পৃথক জোট গঠনে তোড়জোড় শুরু হয়েছে। এতে নিবন্ধিত 4টি ইসলামী দল ছাড়াও অনিবন্ধিত আরও 8টি দল থাকতে পারে। 300 আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে ঈদের পরে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন এই দলগুলোর সিনিয়র নেতারা। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট থেকে বের হয়ে যাওয়া ইসলামী ঐক্য জোটের উদ্যোগে সম্প্রতি একটি পৃথক জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে 4টি নিবন্ধিত দল ও সমমনা বেশ কিছু দল এই জোটে থাকতে পারে বলে নিশ্চিত করেছে দলগুলোর নেতারা। দলগুলো হলো ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ মুসলিম লীগ। এছাড়া চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশকে জোটে রাখা নিয়ে আলোচনা চলছে। সমস্ত প্রকৃত ইসলামী শক্তি আগামী দিনগুলিতে ঐক্যবদ্ধ হবে এবং একটা জোট গঠিত হবে, সেটা নির্বাচনকে সামনে রেখে এবং আন্দোলনকে সামনে রেখে। আমাদের এই জোট শুধু নির্বাচন কেন্দ্রিক হবে না, দীর্ঘ প্রোগ্রাম নিয়ে হবে, এইটা নিয়েও আমাদের আলোচনা চলছে আর কি। দলগুলো এরই মধ্যে নিজেদের আলাপ আলোচনা করে একটি জায়গায় এসেছে বলে জানালেন নেতারা। আমরা এই পর্যন্ত আলোচনাটা খুব দ্রুত পর্যায়ে নেওয়ার চেষ্টা করছি, তবে আমার মনে হয় যে ঈদের আগে প্রাথমিক আলোচনাটা আমরা শেষ করতে পারবো। ঈদের পরপরই হয়তো এই বিষয়ে একটা রূপরেখা আপনাদের সামনে আমরা পেশ করতে পারবো। আমরা এই জোটটাকে একটি স্থায়ী রাজনৈতিক জোট হিসাবে গঠন করতে চাই। আগামী নির্বাচন জোটগতভাবে 300 আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের। আমাদের নেতা কর্মীদের কাছে এই আহ্বান পৌঁছেছি এবং এই মেসেজ দিয়েছি যে প্রত্যেক আসন থেকে যেন 3 জন করে তারা মনোনয়ন করে বাছাই করে কেন্দ্রের মধ্যে পাঠায়। আমরা জোটগতভাবে নির্বাচন করার চেষ্টা করছি। তবে ভোটের মাঠে এ জোট কতটুকু গুরুত্ব পাবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। রাজধানীতে বৃষ্টিতে কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হয়েছে, এতে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। রাজধানীর মৌচাক এলাকা থেকে দর্শক যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, একটু বৃষ্টি হলেই রাজধানী পরিণত হয় দুর্ভোগের নগরীতে। মৌচাক এলাকায় কি অবস্থা দেখছেন? দুর্ভোগ কতটুকু বেড়েছে সেখানে? তাবাসসুম, আপনি যে কথাটি বলছিলেন, আজকে কিন্তু সকাল থেকেই যে বৃষ্টিপাত হচ্ছে রাজধানী জুড়ে, তো এর ফলে কিন্তু আমরা যদি একটু আপনাকে পেছনে দেখাতে চাই তাবাসসুম, যে মোটামুটি জলাবদ্ধতার একটি সৃষ্টি হয়ে যায় এবং হচ্ছে যে অল্প বৃষ্টিতে এই যে জলাবদ্ধতার যে বিষয়টি, এটি কিন্তু রাজধানীর একটি নিত্য নৈমিত্তিক বিষয়। তো এর ফলে যে ভোগান্তিগুলো হয় তাবাসসুম, আমি একটু যদি পেছনে আপনাকে দেখাই, তো যদিও আজকে শুক্রবারের দিন, তারপরেও দেখতে পাচ্ছেন যে রাস্তাটি কিন্তু পুরোপুরি কর্দমাক্ত হয়ে গেছে, কাদায় কর্দমাক্ত হয়ে গেছে। তো আরেকটি বিষয় যদি উল্লেখ করি তাবাসসুম, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি আসলে যে মৌচাক যে মালিবাগ মৌচাক যে ফ্লাইওভারটি নির্মিত হচ্ছিল, তো এর কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার উপরে যে হচ্ছে যে নির্মাণ যে সামগ্রীগুলো রয়েছে, এই সামগ্রীগুলো কিন্তু রাস্তার একটি বড় একটি অংশ কিন্তু এগুলো দখল করে রয়েছে। তো তার ফলে কিন্তু সাধারণ মানুষের এক ধরনের ভোগান্তিতে পোহাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো তাবাসসুম, আমি যদি এখানকার একজন এলাকাবাসীর সঙ্গে কথা বলি যিনি নিয়মিত এই পথে যাতায়াত করে থাকেন, তো কী ধরনের সমস্যার সম্মুখীন হন আপনারা আসলে এই জায়গাগুলোতে? আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে রাস্তা বৃষ্টি হলে পানি জমে থাকে। আমার কথা হচ্ছে, আপনার ফ্লাইওভারে কাজ করতেছেন ভালো কথা, ফ্লাইওভারে কাজ করতে যে নিচে রাস্তাটা আপনার চলাচলের জন্য অনুপযোগী। তো এটার জন্য আপনাকে হয়তো রাস্তা মেরামত করতে হবে, অথবা পানি নিষ্কাশনের ব্যবস্থা, যাতে পানি না জমে থাকে, আমরা যাতে ঠিকভাবে চলাফেরা করতে পারি। আপনি বের হইলে আপনার রাস্তাঘাটে কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে, জুতা নষ্ট হয়ে যাচ্ছে। আমি যে অফিস যাব, অফিস যাওয়ার যে অবস্থা ওইটা নেই। আচ্ছা, তো এই যে অবস্থাটা এখানে, যে কর্দমাক্ত রাস্তা দেখতে পাচ্ছি আমরা, রাস্তাঘাট ভাঙাচোরা, এই অবস্থাটা আপনি এলাকায় কতদিন ধরে দেখছেন? এটা তো আপনার দিনের ফ্লাইওভারের কাজ শুরু করার আগ থেকেই চলতেছে এরকম। আমার কথা হচ্ছে, এটা তো একটা সিস্টেম ডেভেলপ করা দরকার। আমরা জনগণ তো বলার কিছু, আমাদের কথা শোনারও কেউ নাই, বলারও আমরা কোথায় বলবো। কিন্তু আমার কথা হচ্ছে, যে বাসগুলি চলে, বাস মালিকরাও তো একটা উদ্যোগ নিতে পারে যে আমরা এই রাস্তায় আমরা গাড়ি চালাবো না, আপনারা এটা রাস্তা ঠিক করেন, গাড়ি নামাবো তারপরে। এটা আমাদের
কেউ শোনার না কথা নাই, কিন্তু বাস মালিকরা একটা উদ্যোগ নিতে পারে আমি মনে করি। তো তাবাসসুম যে কথাটি বলছিল, এই যে ফ্লাইওভারের যখন কাজ শুরু হয়, এই কাজ কিন্তু অনেক দিন ধরে চলছে, তো তখন থেকে কিন্তু এই যে মানুষের দুর্ভোগ, সেই দুর্ভোগ এখনও চলছে। ফ্লাইওভারের কাজ শেষ হয়ে গেছে, তারপরও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন শুক্রবারের একটি দিন, যেদিন আসলে বন্ধের দিন, ছুটির দিন, তো তারপরও কিন্তু এই যে রাস্তায় যে যানজট আমরা দেখতে পাচ্ছি, ঢাকা শহরের একই রাস্তায় যেখানে যান্ত্রিক যানবাহন চলাচল করে, পাশাপাশি যে অযান্ত্রিক যে যানবাহনগুলো রয়েছে, রিক্সা থেকে শুরু করে যেগুলো রয়েছে, তো একই রাস্তায় চলাচল করার কারণেই কিন্তু আসলে এক ধরনের যানজটের সৃষ্টি হয়। যদিও আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশ এক ধরনের তৎপরতা চালাচ্ছে যানজটকে কমিয়ে আনার ক্ষেত্রে, তারপরও কিন্তু আসলে বলতেই হয় সাধারণ মানুষ যারা রয়েছেন, তো তারা আসলে ভোগান্তিতে পড়েছেন। তো এই বিষয়গুলো নিয়ে তারা আমাদেরকে যে অভিযোগগুলো করেছেন, তো সেটি হচ্ছে যে দীর্ঘদিন মেরামত না করার কারণেই কিন্তু আসলে এই যে রাস্তার যে অবস্থা। তো তাবাসসুম, আরেকজনের সাথে যদি একটু কথা বলতে চাই, আপনি কোথা থেকে এসেছেন, কি অবস্থা দেখছেন রাস্তার? আমার বাসা হচ্ছে শাহজাহানপুর। আমি নিয়মিত এই রাস্তায় যোগাযোগ করি, অফিসে যাই এবং বাচ্চা নিয়ে স্কুলেও যাই। আমার বাচ্চা বিকারণে পড়ে। তো দেখা গেছে যে এখানে 10 মিনিটের রাস্তা ঘন্টার পর ঘন্টাও এই ভাঙাচুরার কারণে আপনার ভোগান্তিতে থাকতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ। তো তাবাসসুম যে কথাটি বলছিল যে এই যে ভোগান্তির কারণে এলাকাবাসী যারাই রয়েছেন, তো তারাই কিন্তু অভিযোগ করছেন এই অল্প বৃষ্টিতে এই রাস্তাগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি মানুষের মূল্যবান যে কর্মঘণ্টা রয়েছে, যে তো সেগুলো কিন্তু আসলে তারা কিন্তু আসলে এক ধরনের সমস্যার সম্মুখীন হন। তাবাসসুম। মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খানাখন্দ আর বৃষ্টির কারণে মৌচাক এলাকায় কতটুকু দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, সে ব্যাপারে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। এবার তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। খানাখন্দ আর ভাঙাচোরায় বেহাল দশা রাজশাহী ঢাকা মহাসড়কের তালাইমারি এলাকার। প্রতি বছরই এই সড়কটি মেরামত করা হয়, কিন্তু বর্ষা মৌসুম এলেই আবারও আগের সেই রূপে ফিরে আসে। কেন এই সড়কটির অবস্থা তা জানতে বাংলাদেশ লাইভে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, রাজশাহী ঢাকা মহাসড়কটির এই বেহাল দশা কেন, কি বলছেন কর্তৃপক্ষের ব্যাপারে? তাবাসসুম, আপনি যেমনটি বলছিলেন যে রাজশাহী মহানগরীর যে তালাইমারি এলাকাটি আছে, এটিকে বলা হয় রাজশাহী মহানগরীর প্রবেশদ্বার, এবং ঢাকা রাজশাহী মহাসড়কে আমি আছি। তো শুরুতেই আপনাদেরকে যদি একটু দেখে নিই যে এখানে যে খানাখন্দে ভরা যে সড়ক, দেখবেন যে এটি কিন্তু প্রচুর যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে, এবং এটি যেহেতু রাজশাহী মহানগরীর প্রধান সড়ক, মহানগরীতে প্রবেশের প্রধান সড়ক, ফলে এইটিকে কিন্তু একটা ব্যস্ততম এলাকা, এবং এর পাশ দিয়েই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এছাড়া কিন্তু কয়েকটি স্কুল কলেজ কিন্তু আশেপাশে গড়ে উঠেছে। তো এইখানে যেটি হচ্ছে যে প্রতি বছরই কিন্তু বর্ষার সময় কিন্তু এই রাস্তাটি ভাঙে এবং প্রতি বছরই কিন্তু মেরামত করা হয়, কিন্তু এই রাস্তাটির যে অবস্থা সেটি কিন্তু কখনোই পরিবর্তন হয় না। স্থানীয়রা যেমনটি বলছিলেন যে তারা প্রতি বছরই দেখেন যে বর্ষার সময় কিন্তু রাস্তার মেরামত কাজ করা হয়, ফলে রাস্তার যে স্থায়িত্ব সেটি কিন্তু এখানে থাকে না। এর ফলে যানবাহন চলাচলে একরকম যেরকম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে, এর ফলে রাজশাহী মহানগরীতে কিন্তু প্রচুর অটোরিকশা চলাচল করে। এই অটোরিকশাগুলিও কিন্তু একটা ঝুঁকির মধ্যে থাকে। কারণটি হলো যে এই খানাখন্দের কারণে তাদের গতি স্লো হয়ে যায়, এবং পেছন থেকে যে দ্রুতগতির যানগুলি, বাস ট্রাক আসে, সেগুলি কিন্তু অনেক সময় তাদেরকে ধাক্কা দেয়, এর ফলে কিন্তু দুর্ঘটনা ঘটছে। আরেকটি বিষয় সেটি হলো যে কিছুদিন আগেই কিন্তু আমরা জানি যে তালাইমারির এই এলাকাটিতে কিন্তু অটোরিকশার 2 যাত্রী কিন্তু নিহত হয়েছিলেন 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে। এর কারণটি হলো যে এখানে যে খানাখন্দে ভরা, এটি চালক বুঝতে না পারে কিন্তু এই ঘটনাটি ঘটে। এছাড়া গত 2 দিন আগেও কিন্তু এইখানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের একটি উল্টে যায়, এমন খবরেও কিন্তু আমরা জানি। তো তাবাসসুম, এখানে যারা আছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। যদি একটু আপনি আমাদের সঙ্গে কথা বলেন যে আপনি তো এখানে বসা, আপনার বাড়ি এখানে, এই রাস্তাটির এই অবস্থা কতদিন ধরে দেখছেন? এটা আমরা বেশ কয়েক বছর থেকে এটা লক্ষ্য করছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের রাজশাহীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, ঢাকা রাজশাহীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। কিন্তু এখানে দেখা যায় যে প্রতি বছর এই বর্ষার সময় আপনার রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে, এত খারাপ হয় যে এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এবং কিছুদিন আগেও দেখা যাচ্ছে একটা ডিমের গাড়ি পড়ে ওর অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এবং এই বর্ষার সময় ওরা রাস্তা ঠিক করে এবং
অল্প বিটুমিন দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে পরের দিন বৃষ্টি হলেই আবার সেই রাস্তাটা আগের মতন অবস্থায় চলে যায়। ধন্যবাদ আপনাকে। আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি তাবাসসুম, যে আপনি দেখবেন যে মূল যে রাস্তাটি আছে এখানে কিন্তু এখনও কিন্তু অনেক পানি জমে আছে, গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছে। আর মূলত কিন্তু এই পানি জমে থাকার কারণে যেহেতু ড্রেনেজ ব্যবস্থাটিও ঠিক ভালোভাবে গড়ে ওঠেনি, ফলে কিন্তু রাস্তার মধ্যে পানি জমে থাকছে। এর ফলে কিন্তু রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি বছরই, এবং প্রতি বছরই বর্ষার সময় কিন্তু মেরামত করা হয়। আপনি যেমনটি শুনছিলেন যে স্থানীয়রা এমন অভিযোগ করছিলেন। আরেকটি বিষয় তাবাসসুম আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে রাজশাহী সিটি কর্পোরেশন যিনি প্রধান প্রকৌশলী আছেন আশরাফুল হক, তার সঙ্গে কিন্তু আমার কথা হয়েছিল। তিনি যেমনটি বলছিলেন যে এই সড়কটি মেরামত করতে এবং এর যে খরচ হচ্ছে সেটি টাকাটি কিন্তু এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া যায়নি, ফলে কিন্তু তারা কিন্তু এটি এখনও মেরামত করতে পারছেন না। এখানে আরও লোকজন আছে, আমরা যদি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে এই সড়কটি তো অনেকদিন থেকে এই অবস্থা, চলাচলের কেমন ক্ষতি হচ্ছে, সমস্যা? ক্ষতি অনেক কিছু, গাড়ি রোড দিয়ে যাচ্ছে না, এক রোডে গাড়ি হয়ে গেছে। আজ 3 মাসের উপর হচ্ছে ওই রোডের কাজ শুরু করা, এ পর্যন্ত কোনো শেষ হয়নি, আবার ভাঙতে শুরু করে দিয়েছে, কাজ না শেষ হতে আবার ভেঙে গেছে। আমরা তো জানি যে এখানে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে যাতায়াতের ফলে কোনো সমস্যা হচ্ছে কিনা? এই যে এক রোড হয়ে গেছে, 2 রোডের গাড়ি এক রোডে হয়ে গেছে, গ্যাঞ্জাম বাঁধিয়েছে, জিয়া লেগেছে, এই 2 রোডের গাড়ি এক রোডে হয়ে গেছে। আপনিও কিছু বলতে যাচ্ছিলেন, আপনি যদি একটু বলেন। হ্যাঁ, কিছুদিন আগে ভাইয়া নদনের মধ্যে ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। হ্যাঁ, মানে একটা রোড মানে স্বাভাবিক ব্যাপারে মানে দুর্ঘটনা, 2টা ট্রাক, একটা 12 ট্রাক এদিক থেকে আসছিল আর একটা ওই পার দিয়ে মানে ভরম করে ব্রেক ফেলে, হ্যাঁ, 2জনে মারা গেছে আমার বন্ধু, মামা ভাগনা। আবার হলো পুঠিয়াতে হলো অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে 2জন মারা গেল, মাথা আলাদা হয়ে গেছে। তুষার নাম, আমার বড় ভাই হয়, হাতির মোড়ে বাসা। তো ভাই এই রোড গেলে একটু স্বাভাবিক ব্যাপারে একটু ঠিক করলে। ধন্যবাদ আপনাদেরকে। আপনি তাবাসসুম যেমনটি শুনছিলেন যে স্থানীয়দের কিন্তু অভিযোগ অনেক, সেটি হলো যে এখানে কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটছে, এবং দুর্ঘটনার ফলে কিন্তু যেটি হচ্ছে যে মারা যাওয়ার খবর তো আপনি শুনলেনই। তো এরকম যে অবস্থা এটি কিন্তু প্রায় ঘটছে, কিন্তু সিটি কর্পোরেশন যেটি বলছে যে তাদের কাছে এখনও এই রাস্তাটি সংস্কারের যে অর্থের প্রয়োজন সেটি কিন্তু নাই, ফলে কিন্তু তারা এই সড়কটি এখন মেরামত করতে পারছেন না। তবে সিটি কর্পোরেশনের মেয়র যেমনটি বলেছেন যে বর্ষা মৌসুম শেষ হলেই তারা এই সড়কটি সংস্কারের উদ্যোগ নেবেন, এর ফলে কিন্তু আবারও যান চলাচল স্বাভাবিক হবে। তো তাবাসসুম, রাজশাহী তালাইমারি মোড় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। শাহেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহী ঢাকা মহাসড়কের বেহাল দশা সম্পর্কে জানাতে বাংলাদেশ লাইভে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী শাহেদ। বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁঝ। কোরবানির ঈদকে সামনে রেখে এই অবস্থা তৈরি হলেও ব্যবসায়ীরা বলছেন বৃষ্টিতে পেঁয়াজ নষ্ট হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে। কেন পেঁয়াজের দাম বাড়ছে এর কারণ জানাতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আমরা জেনেছি পেঁয়াজের দাম বেড়েই চলেছে, কেন এরকম, বিক্রেতারা কিংবা ব্যবসায়ীরা কি বলছেন সেখানে? ধন্যবাদ। আপনি জানেন যে প্রতি বছরে কিন্তু আমরা দেখি ঈদুল আজহা আসলে কিন্তু পেঁয়াজ, রসুন এবং আদা সহ বিভিন্ন পণ্যের দাম কিন্তু বেড়ে যায়। তো এইবারও কিন্তু আমরা দেখছি আসলে তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। আপনি অবশ্য লক্ষ্য করছেন পেঁয়াজ, রসুন, আদা যে পণ্যগুলো আপনি দেখছেন সব পণ্যেরই কিন্তু দাম এখন দ্বিগুণ বলা যাচ্ছে। কিন্তু এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছিলেন আসলে 1 সপ্তাহ এবং 2 সপ্তাহ আগেই কিন্তু এই পেঁয়াজের দাম ছিল 16 থেকে 20 টাকা। এখন আপনি অবশ্য লক্ষ্য করছেন এই পেঁয়াজের দামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 40 টাকা থেকে 45 টাকায় কিন্তু খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে। তো একই সাথে আপনি অবশ্যই লক্ষ্য করছেন কিন্তু আদা, রসুন সহ সব পণ্যের কিন্তু দাম বেশি। আমরা এখানে যারা ক্রেতা রয়েছেন তারা খুব একটা হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন। এর আগে আমি আপনাকে একটু তথ্য জানাতে চাই, চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার হলো কাতুনগঞ্জ। সেই কাতুনগঞ্জে যেগুলি পাইকারি ব্যবসায়ী রয়েছেন এবং আড়তদার রয়েছেন এবং আমদানিকারক যারা রয়েছেন তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। তারা বলছিলেন আসলে বিদেশের বাজারে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু অনেকটা বেশি বলে, কিন্তু এই চট্টগ্রামের সব বাজারে কিন্তু পেঁয়াজের দাম বেড়েছে বলে তারা মনে করছিলেন। তারা আমদানিকারক যারা রয়েছেন তারা বারবার বলে যাচ্ছেন আসলে ভারতের উপর কিন্তু আমাদের নির্ভর করতে হচ্ছে, পেঁয়াজ নিয়ে কিন্তু ভারতের উপর নির্ভর করতে হয় বলে তারা বলছেন। আসলে ভারতে বন্যা হওয়ার কারণে কিন্তু পেঁয়াজ কিন্তু অনেকটা। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পেঁয়াজের দাম বেড়েই চলেছে চট্টগ্রাম বাজারে। কেন এই দাম বাড়ছে সে ব্যাপারে জানাতে রিয়াজউদ্দিন বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এবারে শোকের মাস নিয়ে বিশেষ আয়োজন, যে শোক চিরদিনের।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরিতে তখনকার রাজনৈতিক দলগুলো কোনো অংশেই দায় এড়াতে পারে না। প্রতিবাদ প্রতিরোধের বদলে বেশিরভাগ বড় বড় নেতাই তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। জাতীয় নেতার সাথে বিশ্বাসঘাতকতা করে তারা কেবল ছুটেছেন ক্ষমতার লোভে, এমন অভিমত গবেষক ও বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। স্বাধীনতার পর ৭১ থেকে ৭৫ একটি দেশ একটি জাতির ঘুরে দাঁড়ানোর চেষ্টা, অর্জনের স্বপ্ন, যে স্বপ্নের কারিগর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে জাতি রক্ত দিতে শেখে সে জাতিকে কেউ দাবায় রাখতে পারে না। ৭৫-এর আগ মুহূর্তে দ্রুত পাল্টাতে থাকে রাজনৈতিক প্রেক্ষাপট। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে গুম, হত্যা ও লুটপাটের মাধ্যমে তৈরি হতে থাকে অরাজক পরিস্থিতি, যেন বঙ্গবন্ধুকে হত্যার প্রস্তুতি। এমন পরিস্থিতিতে কেমন ছিল তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা? এইসব অনাচার, অবিচার এবং হত্যাকাণ্ড, গুম, লুটের বিরুদ্ধে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তখন আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি এবং ন্যাপ মিলে ঐক্যজোট গড়া হয়েছিল, কিন্তু সেই ঐক্যজোট সেভাবে প্রতিরোধ তৈরি করতে পারেনি। এই না পারার ব্যর্থতাই বঙ্গবন্ধু এবং তার আশেপাশে কেন্দ্রিক যে অবস্থাগুলো ছিল সেগুলিকে নাজুক করে তোলে। প্রেক্ষাপট যেটা তৈরি হয়েছিল সেখানে জাসদের আন্দোলনের কন্ট্রিবিউশন ছিল নিঃসন্দেহে, কিন্তু আওয়ামী লীগের তার চাইতে কন্ট্রিবিউশন কম ছিল না। বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের নীরব ভূমিকা প্রশ্ন তোলে আরও অনেক কিছুরই। রাজনৈতিক দলগুলোর ভিতরে সবচেয়ে বড় ভূমিকা পালন করার কথা ছিল যে বাকশালের যারা ছিলেন সেখানে আওয়ামী লীগের লোকও ছিলেন, কমিউনিস্ট পার্টির ছিলেন, ন্যাপেরও ছিলেন। সুতরাং রাজনৈতিক ভূমিকা প্রধানত তাদেরই পালন করার কথা, কিন্তু তাদের সেই রকম কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি। একদল লোক খুশি হলো খুব, এবং তাদের সেই উল্লাস তারা মোটেও গোপন করেনি। একদল লোক খুব ভয় পেয়ে বলা যায় একেবারে গর্তে লুকোলো, আর একদল লোক আমরা বললো তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। মোটা দাগে আমরা এরকম তিনটা দেখি, কিন্তু প্রতিবাদ হতে দেখিনি আমরা। বিশ্লেষকরা বলছেন বঙ্গবন্ধু হত্যার পর অনেক রাজনীতিবিদই যা করেছেন তা জাতির পিতার সাথে বিশ্বাসঘাতকতা। তখন ঢাকা এমপি হোস্টেলে সব এমপিরা ছিলেন, বাকশালের গভর্নররা ছিলেন প্রশিক্ষণ নেওয়ার জন্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা ছিলেন। একটি লোকও ৩২ নম্বরে যায়নি, একটি লোকও প্রতিবাদ করেনি। এবং এটাই এক ধরনের, আমি মনে করি যে জাতীয় নেতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। শুধু বঙ্গবন্ধুর খুনিদের বিচার করাই শেষ নয়, এই ষড়যন্ত্রের পেছনের কুশীলবদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জোর দাবি সবার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। জলাবদ্ধতায় নাকাল চট্টগ্রামে এবার খাল উদ্ধারে নেমেছে সিটি কর্পোরেশন। দখল দূষণে ভরাট হয়ে নগরীর বেশিরভাগ খালই প্রাণ হারিয়েছে। সামান্য বৃষ্টিতেই সেখানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। তাই দেরিতে হলেও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগর বিশেষজ্ঞরা। তবে এর সফলতা কতটুকু পাওয়া যাবে তা নিয়েও আছে সংশয়। নয়ন বড়ুয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্দরনগরীর রাস্তায় নৌকার এই চিত্রই বলে দেয় সাধারণ মানুষ কতটা দুর্ভোগ পোহান। বৃষ্টি হলে জলাবদ্ধতা এখন চট্টগ্রামে সাধারণ বিষয়। এই অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার চাপ ছিল সিটি কর্পোরেশনের উপর। এরই ধারাবাহিকতায় নগরীর মহেশখাল ও গয়নারছড়ার দুই পারে সম্প্রতি বেশ কিছু অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় সিটি কর্পোরেশন। এই কাজকে স্বাগত জানিয়ে নগরবিদরা বলছেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি সরকারি অন্যান্য সংস্থাগুলোরও এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া উচিত। এই বস্তিগুলো খালের জায়গায় গড়ে উঠেছে, তাদের নিজেদের পৈতৃক জায়গা না। RSCS দেখলে এটা তথ্যটা বেরিয়ে আসবে। এই ক্ষেত্রে অনুসন্ধানী একটু তদন্তের দরকার। যারা RS এবং CS শিট নিয়ে বসে খুঁজে বের করবে কোন জায়গাটা
কী পরিমাণ জায়গাটা কোন দাগে এই মানে জবরদখলটা হয়েছে। সিটি মেয়র জানিয়েছেন পর্যায়ক্রমে সব খালেই অভিযান চালানো হবে, আর অবৈধ স্থাপনা উচ্ছেদে জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে প্রতিষ্ঠানটি। খাল পারে যারা অবৈধভাবে অবস্থান করবে তার পরিচয় যাই হোক, আমার কাছে সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। আমার কাছে বিবেচ্য বিষয় হলো তার অবস্থানটা বৈধ না অবৈধ। 1969 সালের চট্টগ্রাম নগরীর ড্রেনেজ মাস্টার প্ল্যানে 70টি খালের অর্ধেকই হারিয়ে গেছে। আবারও বাংলাদেশ লাইভ প্রসঙ্গ। ঝালকাঠির ভীমরুলি বাজার, এটি একটি ভাসমান পেয়ারার বাজার। বাজার হলেও এরই মধ্যে এটি জনপ্রিয়তা পেয়েছে একটি পর্যটন স্পট হিসেবে। প্রতিদিন এখানে পেয়ারার ক্রেতারা যেমন আসেন তেমনি আসেন দর্শনার্থীরা। দর্শক, বাংলাদেশ লাইভে ভাসমান এই বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, ভাসমান এই পেয়ারার বাজারে ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? জি ধন্যবাদ তাবাসসুম আপনাকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝালকাঠির আসলে সীমান্তবর্তী ভীমরুলি খাল, অর্থাৎ এই খালের উপরেই কিন্তু আপনি দেখছেন যে ভাসমান বাজার। এই যে বাজারটি আসলে এখনও পুরোপুরি জমে ওঠেনি, কারণ আমরা কিছুক্ষণ আগে এখানকার যে পেয়ারা এবং আমড়া বাগান রয়েছে সেই বাগানে আমরা গিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি যে এখনও আমড়া এবং পেয়ারা পাড়ছে আসলে। তো এই যে ইতিমধ্যে কিছু সংখ্যক নৌকা আসলে পেয়ারা এবং আমড়া সেগুলো নিয়ে কিন্তু এখানে বাজারে এসেছে, এবং আরও কিছুক্ষণ পর অর্থাৎ 11টা থেকে 12টার দিকে কিন্তু এই বাজারটি পুরোপুরি জমজমাট হবে। এবং এ ধরনের একটি ভাসমান বাজার আসলে কিন্তু এ অঞ্চলে তো নয়, সারা দেশের কথা আছে বলে আসলে এমনটি কারো জানা নেই। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে তাবাসসুম, যে পেয়ারা বাগান, আমড়া বাগান এবং এই যে ভাসমান বাজার ঘিরে যে পর্যটক আকৃষ্ট হতে পারে আসলে সেটি না দেখলে বোঝার উপায় নাই। আপনি দেখছেন যে আমার সামনে একটি ট্রলার রয়েছে, এবং এই ট্রলারে কিন্তু যারা এসছেন এবং দূর দূরান্ত থেকে আসছেন আসলে তারা এসে আসলে আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা মুগ্ধ হয়েছেন। আমি পেয়ারা বাগানে গিয়েছিলাম, আমড়া বাগানে গিয়েছিলাম, সেখানে আমি পর্যটকদের পেয়েছি, তারা আসলে খুবই মুগ্ধ হয়েছেন। আমরা একজন নৌকা দেখছি যেখানে পর্যটকরা এসছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। যে ভাই, আপনারা কোত্থেকে এসছেন? কেমন? আমরা বরিশাল থেকে এসেছি। আসলে বরিশালের ভিতরে আছে, আমরা এটা কখনো বুঝতে পারি নাই, আর এখানে এসে আমরা অনেক এনজয় করতেছি। আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল, ছোট ভাই সবাই একসাথে আসছি, অনেক এনজয় করতেছি। হ্যাঁ, না এটা এরকম দেখিনি। আমি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এখানে ঘুরতে এসেছি ভ্যাকেশনে, তো অস্থির লাগছে। এবং এখানে ফ্লোটিং মার্কেট, এটা সত্যি বাংলাদেশে আর দেখা যায় না। সো সত্যি একটা অসম ভিউ এবং ভিলেজ পরিবেশ ভালো লাগছে ওভারঅল। ধন্যবাদ আপনাকে। আমি আরো কয়েকজন পর্যটকের সাথে কথা বলতে চাইছি। ভাই, আপনারা কোত্থেকে এসেছেন এবং এই যে ভাসমান বাজার, পেয়ারা বাগান দেখে কেমন লাগে? আমরা বরিশাল থেকে আসছি, খুব ভালো লাগতেছে। এরকম বাজার আর কখনো দেখি নাই। এই ধন্যবাদ আপনাকে। ভাই, আর একটু কথা বলি আপনাদের সাথে, যে ভাসমান বাজার দেখেছেন, পেয়ারা বাগান দেখেছেন, আমড়া বাগান, সর্বোপরি কেমন লেগেছে একটু যদি বলতেন। ইটস টোটালি ডিফারেন্ট। এটা অনেক ভালো লাগছে। আমরা অনেক 5 জন ফ্রেন্ড ঢাকা থেকে আসছি। এক একজনের ব্যস্ততা এবং বন্ধের খুব সুন্দরভাবে আমরা উপভোগ করতেছি, এবং সবাইকে খুব আসার জন্য আন্তরিকভাবে বলবো, খুব সুন্দর একটা প্লেস। ভাই, আপনি কিছু বলবেন? ধন্যবাদ। আসলে এই যে একজন পর্যটক বললেন তাবাসসুম, যে আসলে তারা এখানে এসে এই যে ভাসমান বাজার কিংবা পেয়ারা বাগান, আমড়া বাগান সেটি দেখে তারা মুগ্ধ হয়েছেন। মুগ্ধ হয়ে তারা কিন্তু অন্য পর্যটক যে তাদের কিন্তু আহ্বান জানিয়েছেন যে এখানে এসে তারা যেন আসলে বাংলার প্রকৃতি বলতে যেটা বোঝায়, সে প্রকৃতির যে সৌন্দর্য, ডানামেলার সৌন্দর্য তারা যেন উপভোগ করেন। এই পর্যটকরাই কিন্তু অন্য যে সৌন্দর্য পিপাসু তাদেরকে আহ্বান জানিয়েছেন। আমরা আরও এখানকার একজন বাসিন্দার সাথে কথা বলতে চাই। আসলে এই যে পর্যটকরা কখন মূলত এখানে এই সব এলাকায় আসে? এখানে মূলত আসে যে আষাঢ় শ্রাবণ ভাদ, 3 মাসই পুরো থাকে পেয়ারা। এই সময় সাধারণত আসে, আগস্ট মাস থেকে আসে। এসে তারা ভালোই আনন্দ পায়, আমাদেরকে আনন্দ দেয়, এটাই আমাদের সৌভাগ্য যে আমাদের এখানে। কেমন লেগেছে এখানে এসে? খুবই ভালো লাগছে। এখানকার জায়গাটা অনেক ভালো, পরিবেশটা অনেক ভালো, ভাসমান বাজার। আমি বিভিন্ন জায়গাতেই মানে ঘুরতেছি, কিন্তু এখানে মতো মানে আনন্দ কোথাও পাই না। কুয়াকাটা গেছি, তারপর কক্সবাজার গেছি, এখানে সুন্দরবন গেছি, বেশ কয়েক জায়গায় ঘুরছি, কিন্তু সবচেয়ে এখানটাই আমার মানে সবচেয়ে ভালো লাগছে আর কি। ভালোই। ধন্যবাদ। তাবাসসুম, আপনি যদি এদিকটা একটু খেয়াল করেন যে দেখবেন যে এখন
পর্যন্ত কিন্তু অনেকগুলো ট্রলার নৌকা আমরা দেখেছি যে তারা খালের মধ্যে ঘুরছেন, পেয়ারা বাগান যাচ্ছেন, আমড়া বাগান যাচ্ছেন এবং বিশেষ করে ভাসমান বাজারটি একটি কিন্তু আকর্ষণ। এবং আমি জেনেছি যে বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুজ্জামান তিনিও কিছুক্ষণের মধ্যে বাজারটি আসলে উনি নতুন এসেছেন বরিশালে, তিনি এই বাজারটি মূলত দেখবেন এবং এখানকার যে পেয়ারা বাগান আমড়া বাগান সেগুলো দেখতে তিনি আসছেন বলে এখানকার যে ইউপি চেয়ারম্যান সে আমাদেরকে জানিয়েছেন। আমি আরেকজন এখানকার যে পর্যটকের সাথে কথা বলতে চাই। আসলে এই জায়গাটার নাম তো ভীমরুলি, আসলে এই একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে পর্যটকদের। কেন? এখানে পেয়ারা বাগান আছে, আমড়া বাগান আছে, তার ভাসমান বাজার আছে, এই জন্যই পর্যটকদের আগমনটা বেশি। আর আইসে এখানে খুবই ভালো লাগতেছে। আমি বরিশাল থেকে আসছি, মানে খুব ভালো লাগতেছে। এই ভাসমান বাজারটা দেখে আরো খুব বেশি ভালো লাগতেছে। আচ্ছা, এরকম ভাসমান বাজার কিংবা পেয়ারা বাগান আমড়া বাগান সারা দেশে কি আর কোথাও আপনি দেখেছেন বা শুনেছেন? কোথাও আমি দেখিনি এরকম, বুঝছেন, আমি যাই না আর দেখিও না এরকম কোনো বাগান। তাবাসসুম, আর একটি কথা আপনাকে বলে রাখি, এখানকার একজন পেয়ারা চাষি যিনি এই ট্রলারের চালকও বটে। আসলে ভাই, এই যে এখানকার যারা পেয়ারা চাষি তাদের আসলে মানে কি বলে ভালো মন্দর দিক একটু বলেন। ভালো মন্দর দিকটা হলো আমরা পেয়ারা চাষি করি, এতে কোনো কীটনাশক ব্যবহার করি না, ফরমালিন মুক্ত পেয়ারা, এরা খাইলে খুবই উপকারী হয়। তাছাড়া আমরা এইটার দিয়ে জীবন জীবিকা নির্বাহ করি। আসলে পেয়ারার দাম পাচ্ছেন না অনেকে বলছেন, এটা পেতে হলে কি করতে হবে? পেয়ারার দাম, পেয়ারা পাকলে গাছে রাখা যায় না, এই জন্য বাজারজাত করতেই হবে, দাম কম হোক বেশি হোক। যদি একটা কলেস্টার হয় তাহলে আমরা পেয়ারার দামটা, কলেস্টার হলে আমরা দামটা খুব প্রচুর পরিমাণ পাবো। ধন্যবাদ আপনাকে। আসলে অদ্ভুত এক দৃশ্য, যদিও এই দৃশ্যটি আরও কিছুক্ষণ পর অর্থাৎ 11টা থেকে 12টার দিকে এটি আসলে অত্যন্ত জমজমাট হবে এবং এটি পর্যটন কেন্দ্র হিসেবে আসলে ঘোষণা করা এখন সময়ের দাবি বলা যেতে পারে। কারণ কুয়াকাটা কিংবা কক্সবাজার কিংবা বান্দরবান আপনি যেখানেই বলুন যে সেখানে মানুষ সৌন্দর্য উপভোগ করতে যায়, কিন্তু এখানের যে সৌন্দর্য রয়েছে মানুষের কাছে লোকমুখে শুনে যারা এসছেন বা আসছেন তারা কিন্তু আসলে এটি ভোলার নয়, তারা অনেকেই কিন্তু আমাদেরকে বলছেন। এবং এক পর্যটক কিন্তু অন্য পর্যটকদের আকর্ষিত করার চেষ্টা করেছেন যেন পর্যটকরা এখানে আসেন এবং এই যে গ্রাম বাংলার যে সবুজ প্রকৃতি সেটি তারা উপভোগ করেন। তো এই আসলে যে আমরা যে জায়গাটায় রয়েছি, আমরা একটু মূল বাজার থেকে একটু দূরে রয়েছি একটু কারিগরি সমস্যার কারণে, নইলে আমরা আসলে যে এখানকার যে অন্য পেয়ারা চাষি বা ব্যবসায়ী যারা রয়েছেন পাইকার তাদের সাথে আমরা কথা বলতে পারতাম। আর কিছুক্ষণের মধ্যে বিভাগীয় কমিশনার আসলে আসলে তারও প্রতিক্রিয়া জানতে পারবো যে আসলে এটি নিয়ে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কিনা, আমরা সেটাও কিন্তু পরবর্তীতে জানতে পারবো। আরেকটি বিষয় যে পর্যটক যারা আসছেন তাদের আসলে নিরাপত্তার জন্য আমরা দেখেছি যে এখানকার পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় রয়েছে, তারা আসলে কোনো বিশৃঙ্খলা না হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেটিও কিন্তু তারা খুব কঠোরভাবে মনিটরিং করছেন। তো তাবাসসুম, আমরা এই যে পর্যটকদের সাথে কথা বলে যেটা জেনেছি যে তাদের এখানে আসার জন্য সুব্যবস্থা দরকার এবং পাশাপাশি দরকার যে এই যে চাষিরা তারা যেন তাদের উৎপাদিত যে ফসল পেয়ারার ভালো মূল্য পায়, সেজন্য এখানকার একটি কোল্ড স্টোরেজ অত্যন্ত জরুরি বলে তারা মনে করেছেন। তারা এটিও বলছেন যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকুদ্দি এই ঝালকাঠির সংসদ সদস্য, তো তার কাছে বিশেষ করে এখানকার কৃষকরা দাবি জানিয়েছেন একটি কোল্ড স্টোরেজ অনতিবিলম্বে এখানে প্রতিষ্ঠা করার জন্য। এই ছিল এখানকার ভাসমান পেয়ারা বাজার এবং পেয়ারার যে বাগান আমড়া বাগানের সার্বিক চিত্র। তাবাসসুম। রাহাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঝালকাঠির ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাহাত খান। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাজধানীর বাজারেও বেড়েছে পেঁয়াজের দাম। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কার্বন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ। সুলতান, রাজধানীর বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে এমন খবর আমাদের কাছে আছে, কেন, ব্যবসায়ীরা কি বলছেন এর ব্যাপারে? তাবাসসুম, পেঁয়াজের ঝাঁজ কিন্তু আসলে বেড়েই চলেছে। আপনি জানেন যে গত এক সপ্তাহের ব্যবধানেই পেঁয়াজের কেজি প্রতি আমরা এই কারওয়ান বাজারে যে চিত্র দেখছি তাতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে এবং সবচেয়ে অস্বাভাবিকভাবে বেড়েছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। অর্থাৎ বড় যেই পেঁয়াজ ভারতীয় এই দেশি বাজারে গত সপ্তাহ বিক্রি হয়েছে 100 টাকা পালা, অর্থাৎ 20 টাকা কেজি দরে, আজকের বাজারে তা বিক্রি হচ্ছে প্রায় 250 টাকা, অর্থাৎ 230 থেকে 240 টাকা, প্রায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। তাবাসসুম, এই মুহূর্তে যদি আপনাকে আমি বাজারের চিত্র দেখাতে চাই, এখানে কিন্তু যেহেতু সপ্তাহের শুক্রবার আছে ছুটির দিন, স্বভাবতই বেচা বিক্রি খুব ভালো হওয়ার কথা। যদিও বিক্রেতারা যেমনটি বলছেন যে পেঁয়াজের দাম বেড়ে যাওয়াতে তাদের বেচাকিনি আসলে সেইভাবে নেই, অর্থাৎ যে পেঁয়াজ আগে যেই পরিমাণ চাহিদা ছিল তার অর্ধেকের মতো বা অর্ধেকের চাইতে কিছুটা বেশি
বিক্রি হচ্ছে। তো এখানকার ব্যবসায়ীরা আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কিছুটা অনেকটা অলসভাবেই সময় কাটাচ্ছে। তারা যেমনটি বলছেন যে এই মুহূর্তে তাদের হাতে প্রচুর মজুত রয়েছে, অর্থাৎ স্টকে তাদের পেঁয়াজ রয়েছে। যদিও দিন শেষে আসলে এই পেঁয়াজের মজুদ তারা বলছেন শেষ হয়ে যাবে। তো এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন আমি দুজনের সাথে কথা বলবো, আপনাকে জানাতে চাই যে ব্যবসায়ীদের আসলে কি যুক্তি রয়েছে। ভাই, আপনি একটু আগে বলছিলেন আমার সাথে যে হচ্ছে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণ এবং আপনাদের বিক্রি এখন কেমন হচ্ছে? বেচা কিনা একটু কম হচ্ছে, মানুষের মনে একটু আতঙ্ক আছে, ভয় আছে, বাজারটা 2-1 দিন গেলে আবার বেচা কিনা ভালো হয়ে যাবে। আজকের বাজারে কোন পেঁয়াজটা কত করে বিক্রি করছে? আজ 52-50 বেচা কিনা করলাম। দেশি পেঁয়াজ, দেশি 52-50 কি পাইকারি না খুচরা? পাইকারি। খুচরা বাজারে গিয়ে কত হয়ে যাবে? খুচরা বাজারে হয়তো 60 টাকা বেচবে। গত সপ্তাহে বা 1 মাস আগে কত ছিল? 1 মাস আগে ধরেন 28 টাকা 25 টাকা এরকম ছিল। আপনি শুনলেন যে হচ্ছে পেঁয়াজে যারা দেশীয় পেঁয়াজে যারা ব্যবসা করেন এখানে, তারা যেমনটি বললেন যে আজকের বাজারে তারা আসলে 50 থেকে 52, কোনো দোকানে আমরা দেখেছি 54 টাকা পর্যন্ত কেজি দরে পেঁয়াজ বিক্রি হতে। তবে তার ঠিক আগের সপ্তাহেই তিনি যেমনটি বলছিলেন 25 থেকে 26-27 টাকা করে আসলে তারা কেজি দরে বিক্রি করেছেন। আপনি দেখেন যে এখানে কিন্তু মজুদের আমরা তেমনভাবেও সংকট দেখছি না। অন্যান্য সপ্তাহে বা অন্যান্য দিনে আমরা যে পরিমাণে মজুদ দেখি সেই মজুদটি আসলে এখনও পর্যন্ত আছে। আমি যেমনটি দেখতে পাচ্ছেন আপনি বাজারের চিত্র, যে এখনও পর্যন্ত ব্যবসায়ীরা আসলে জানেন না যে কিভাবে বা কতদিনের মধ্যে এই পেঁয়াজের বাজার অনুকূলে আসবে। তারা যেমনটি বলছেন যে একদিকে বন্যা, অন্যদিকে ভারতীয় বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াতে তাদের আসলে পেঁয়াজের এই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তাবাসসুম। সুলতান, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম সহ রাজধানীতেও পেঁয়াজের দাম বেড়েছে। কি কারণে পেঁয়াজের দাম বেড়েছে সেটা জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান আহমেদ। কোরবানি ঈদকে সামনে রেখে গরু মোটা তাজা করছে নাটোরের খামারিরা। স্বাভাবিক প্রক্রিয়ায় মোটা তাজা করা এসব গরু ঈদে দেশে বিভিন্ন হাটে বিক্রি করে লাভের আশা করছেন তারা। তবে কোনোভাবেই যেন অবৈধ পথে ভারতীয় গরু আসতে না পারে তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা। নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে নাটোর জেলার বিভিন্ন উপজেলায় গরু মোটা তাজা করা হচ্ছে। এর মধ্যে এগিয়ে নাটোর সদর ও গুরুদাসপুর উপজেলার খামারিরা। এখানে প্রায় প্রতিটি বাড়িতেই বিভিন্ন জাতের গরুকে গমের ভুসি, চাউলের খুদ, খড়, কাঁচা ঘাস সহ বিভিন্ন প্রাকৃতিক খাবার খাইয়ে ও পরিচর্যা করে মোটা তাজা করা হচ্ছে। আমাদের খামারে বেশ কিছু উন্নত জাতের গরু আছে, যে উন্নত জাতগুলো হচ্ছে আপনার উলুবাড়িয়া, হারিয়ানা, নেপালি, অস্ট্রেলিয়ান, ফিজিয়ান। দেশীয় খাবার খাইয়ে এই গরুগুলাকে আমি পালন করছি। স্বাভাবিক উপায়ে তাজা করা এইসব গরু সংগ্রহ করতে প্রতি বছরই ঢাকা, চট্টগ্রাম, ভৈরব, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানের পাইকাররা নাটোর আসেন। তবে কোরবানির আগে ভারত থেকে অবৈধ পথে আসা গরু নিয়ে শঙ্কায় খামারিরা। রাজধানী ঢাকা সহ কুমিল্লা, চিটাগাং, ভৈরব থেকে খুচরা পাইকারি গরু ব্যবসায়ী আসছে। বাহির দেশ থেকে গরু আমাদের দেশে না আনা হয়, তাইলে আমরা সাধারণ খামার মালিকরা অনেক উপকৃত হব এবং গরুর যথাযথ মূল্য আমরা পাবো ইনশাল্লাহ। কোরবানির সামনে রেখে নাটোরে এবার 65,000 গরু মোটা তাজা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানকার খামারিরা সম্পূর্ণ দেশি পদ্ধতিতে দেশি খাবার খেয়েই হৃষ্টপুষ্ট করেছে। খামারিরা যদি প্রতি বছরের ন্যায় এবারও ভালো বাজার দাম পায়, তারা লাভবান হবে। সহজ শর্তে ঋণ পাওয়া গেলে এই ব্যবসার আরও প্রসার ঘটবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত সংশ্লিষ্টদের। সময় হলো আরেকটি বিরতি। নিউজ 24 সংবাদে ফিরছি খুব শীঘ্রই। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
উত্তর কোরিয়ার অনবরত হুমকির পাল্টা জবাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে হামলা চালালে এর পরিণতি ভোগ করতে হবে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে তিনি বলেন, হামলা হলে তার এমন পরিণতি হবে যা অল্প কয়েকটি দেশে হতে দেখেছে বিশ্ববাসী। এর দুদিন আগে উত্তর কোরিয়া জানায় প্রশান্ত মহাসাগরে অবস্থিত গুয়াম দ্বীপে মার্কিন বিমান ঘাঁটির কাছে 4টি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়তে যাচ্ছে তারা। এ মাসের মাঝামাঝিতেই শেষ হবে সব প্রস্তুতি। প্রথম দফায় ট্রাম্পের দেয়া হুমকির জবাবে গুয়ামের কাছে মিসাইল ছোড়ার বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করে উত্তর কোরিয়া। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেমস ম্যাটিস জানিয়েছেন, সংকটের কূটনৈতিক সমাধানই চায় যুক্তরাষ্ট্র। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।